রাজনীতিটাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন, আওয়ামী লীগের যে আজকে দুরবস্থা, এর জন্য তো আমি এককভাবে হাসিনাকে দায়ী। প্রসঙ্গক্রমে আপনাকে প্রশ্ন করি যে ধরেন জি। আজকে যদি আহ, ওই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটা বহাল থাকতো, অব্যাহত থাকতো, তাহলে তো আজকে প্রধানমন্ত্রীর পদে থাকতেন শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া প্রাকৃতিক ভাবেই, শারীরিক ভাবেই তিনি আজকে যদি মৃত্যুবরণ করতেন, তাহলে আজকে আমরা যে সুখের সম্মানটা দেখলাম শেষ আহ, মানে সময়টা, সেটা কি আমরা আশা করতে পারতাম আওয়ামী লীগের কাছ থেকে বা শেখ হাসিনার কাছ থেকে? আমি একটা কথা বলি, এটা অনেক অনেক কথা বলে, এখানে হাইপোথেটিক্যাল কথা অনেক বলে। আমি যেটা বলবো সেটাও তো আর ঘটিয়ে দেখানো যাবে না। কিন্তু আমি হুম, আপনাকে একটা কথা স্মরণ করে দিতে চাই। দেখুন, খালেদা জিয়া ছোট ছিলেন, কোকো যখন মারা গেলেন, ওনার লাশ মালয়েশিয়া থেকে নিয়ে আসা হলো, এবং ওনার বিরুদ্ধে কিন্তু ওই সময়ের আওয়ামী লীগ সরকার নানা ভাবে অর্থ পাচারকারী, অমুক তমুক, এমনকি এমনও শুনেছি যে উনি ড্রাগ এডিক্ট, এই ধরনের প্রচারণাও কিন্তু তারা ছড়িয়ে দিয়েছিল সমাজে। হুম, আরাফাত রহমান কোকোর জানাজার কথা আপনার খেয়াল আছে? হুম, হুম, বিশাল মনে আছে। জানাজা হয়েছিল, বিশাল বিপুল হুম, সংখ্যক লোক এসেছিল। হুম, তো তারা কি সরকারের রক্তচক্ষুকে ভয় পেয়েছিল? পায়নি। হুম, এরকম হয় দীপু ভাই, হুম, এটাই হয়, এটাই হুম, বাস্তবতা, আমরা অনেকবার দেখেছি। আপনি মানুষকে থামাতে পারতেন না তো। বরঞ্চ যদি শেখ হুম, হাসিনা এখন হুম, হুম, ক্ষমতায় থাকতো, হয়তো দেখা যেত এই জানাজাকে কেন্দ্র করে শেখ হাসিনা গভর্নমেন্টের একটা হেস্তনেস্ত হয়ে যেত। হুম, হুম, সবসময় মনে রাখবেন, আমি যেটা মনে করি, বাংলাদেশের মানুষের মন মানসিকতা সব সময় মজলুমের পক্ষে, অত্যাচারিতের পক্ষে। এবং হুম, তারা এই সুযোগটাও নেয় যে আমি অন্য সময় কিছু বলতে পারি না, কিন্তু জানাজার নামাজ লোকটা মারা গেছে, সেই সময় তারা কিন্তু তাদের ভালোবাসাটা প্রকাশ করে। আপনি দেখেন হুম, অনেক সময়, আমি আপনাকে একটা সর্বশেষ উদাহরণ দিই। সর্বশেষ, সেটা হলো যে শেখ হাসিনা আমলের শিল্পমন্ত্রী ছিলেন নূর মজিদ হুমায়ুন। হুম, হুম, নূর হুম, মজিদ হুমায়ুন কিছুদিন আগে কিন্তু উনি মারা গেছিলেন, এবং হুম, উনি হুম, অত্যন্ত অবহেলার মধ্যে মারা গেছেন। একজন হুম, সাবেক হুম, মন্ত্রী, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এবং উনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বেডে, একটা কোনো কেবিনেও না, হুম, বেডে হুম, অত্যন্ত অবহেলার মধ্যে উনি মারা গেছেন। মারা যাওয়ার পর এই যে একটা উনি কি দুর্নীতি করেন নাই? নিশ্চয়ই করছেন। আওয়ামী লীগ আমলে কোন মন্ত্রী দুর্নীতি করে না রে ভাই? হাতে গোনা দিয়ে জনতা বাদ দিতে পারবেন, আর দুর্নীতি করে নাকি? করছে। কিন্তু তারপরেও দেখেন, তার যদি মৃত্যুটা এরকম অবহেলায় না হতো, তাহলে এত হতো না। কিন্তু যখন নরসিংদীতে ওনার জানাজা হয়েছে, জানা মাইকিং পর্যন্ত করতে দেয় নাই, কিন্তু জানাজার লোক কিন্তু কেউ থামাতে পারে নাই। সেই ছবিটা আমি দেখছি, লোক কেউ থামাতে পারে নাই। মানে একটা জানাজা মাইকিং করতে দেওয়া হয় নাই, কিন্তু লোক থামাতে পারে না। আপনি ভাবেন, আরেকটু আগে যাই, সাইদি জানাজার কথা ভাবেন, সাইদিকে ঢাকায় জানাজা বন্ধ করতে দেওয়া হলো না, কিন্তু হুম, হয় নাই। কিন্তু সাইদি জানাজা লোক হুম, থামাতে পারছেন আপনি? থামাতে পারেন নাই। এটা হলো বাংলাদেশের মানুষের স্বভাব, বাংলাদেশের মানুষের চরিত্র, বাংলাদেশের মানুষের মানসিকতা, মানবিকতা এই পর্যায়ে, যে একজন হুম, নিপীড়িত, একজন হুম, অত্যাচারিত একজন লোকের উপর জুলুম করা হয়েছে, অথবা সে মনে করছে এই লোকটা ক্ষতিগ্রস্ত, সেই লোকের যখন জানাজা হয়, তখন আপনি মানুষের সেই ইমোশনকে থামাতে পারবেন না, থামাতে গেলে বিপদ করবেন। এখানেও তাই হুম, হয়েছে। খালেদা যে ভাবেন তো, আপনার গত 17টা 18টা বছর এই ভদ্রমহিলার উপর দিয়ে জুলুম ছাড়া আর কিছু গেছে? গত 17-18 বছরে উনি কি একদিনের জন্য কোনো প্রশান্তি পেয়েছিলেন? দুই সন্তান, দুই দেশে, দেখা হয় না, নাতিদের সঙ্গে দেখা হয় না, একা থাকেন, একজন বয়স্ক মহিলা একা থাকেন, শরীরে হাজার রকমের রোগ। মানে কি রে ভাই, এটা কি? তারপরে প্রতিনিয়ত সরকারি ভাবে তার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার, মানে অপপ্রচারের কোনো সীমা অসীমা নাই। উনি তো সহ্য করছেন। এতিমের টাকা মেরে খেয়েছে। হুম, টাকা বলেন আপনি, একটা কিছু হইলো? এটা কিছু হইলো? যে দেশে প্রধানমন্ত্রী নিজে বলে যে আমার পিএম 400 কোটি টাকা মারছে, তাহলে আমি কি করছি? শাস্তি দিছি, গণভবন থেকে বের করে দিছি, আর কিছু করি নাই, বের করে দিছি। আর একজন হুম, সাবেক প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে 2 কোটি টাকা, এই অভিযোগ প্রমাণিত কিনা এটা নিয়ে এখন আমার সন্দেহ আছে, এটা হয় না। এবং ওই টাকা উনি মারেনও নাই, এক ব্যাংক থেকে আরেক ব্যাংক কি কি করছেন না, উদ্ভট সব আইন কানুন। তার 5 বছরের প্রথম জেল, হাইকোর্টে গেল, প্রমোশনের লোভে এক বিচারক বলল না 5-10 বছরের জেল, তো এনে ওই বিচারকের প্রমোশন হয়ে গেল এই কারণে। এগুলো তো আমরা সবাই দেখলাম রে ভাই। তো এর চেয়ে বেশি অবিচার, অন্যায় কি হতে পারে? আমি তো মনে করি, আমাকে ওই দিন একজন বলতেছে যে শেখ হাসিনা নাকি তারেক রহমানের কাছে
ফোন করে নাকি সমবেদনা জানাচ্ছে। এবার এই সমবেদনা কি জানাবেন আপনি? আপনি এই বেদনার কিভাবে সমান ভাগিদার হবেন? প্রথমে তো শেখ হাসিনা উচিত ছিল এই সুযোগে জাতির কাছে ক্ষমা চাওয়া, যে আমি অন্যায় করেছি, ওনাকে এটা করছি, ওনার এটা করা উচিত ছিল আমি মনে করি। কিন্তু আমাদের এখন সে ধরনের কোনো কি নাই, সিস্টেম নাই, কাজে এটা কি বলবে না, বলার কিছু নাই। তো আহ সেই কারণেই মানে বলছি যে এই অধ্যায় গেল, নতুন রাজনীতি, নতুন প্রত্যাশা কেমন হবে আমরা কিন্তু ঠিক বুঝতে পারছি না। এর মধ্যে আরেকটা বিষয় আসলো, সেটা হলো জয়শঙ্কর এসে শুধু কি শ্রদ্ধা জানালো নাকি একটা রাজনৈতিক বার্তাও দিল। আবার জামাতের আহ সাথে বৈঠক নিয়ে তোলপাড় হচ্ছে, সেই ভারতকে ঘিরেই আবার কিন্তু রাজনীতি আবার তোলপাড় হচ্ছে। মোদির চিঠি দেওয়া হলো তারেক রহমানের কাছে। আপনার কাছে এই মেরুকরণ বা সমীকরণটা কিভাবে দেখবেন? এটা খুব একটা মানে এটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট, কিন্তু আমি মনে করি ইন্টারেস্টিং মানে কি, মানে এতদিন ধরে যে রাজনীতিগুলি চলছিল আমাদের দেশে, মানে আমাদের এখানে একটা হুজুগের রাজনীতি চলে, যে হ্যাঁ ভারত ভাঙো, ভারতকে দখল করে ফেলাও, ভারত থেকে ফয়সলকে উদ্ধার করে নিয়ে আসো, আইনে নিয়ে ফাঁসি দাও, নানা ধরনের আজগুবি আজগুবি কাহিনী, মানে ছেলে মানুষ হিসেবে আচরণ আর কি। এই আচরণগুলির মধ্যে কোনো আমি কোনো দেখি না, মানে আপনার ধীর স্থির কোনো পদক্ষেপ দেখি না। বাট মানুষ এগুলি খায়, কাজে ওখান থেকে আবার আরেকজন আরো দুজন আছে ফ্রান্সে এবং আমেরিকায়, তারাও বসে বসে হাওয়া দেয়, মানুষ লাফায় লাফায় লাফায়, একসময় নিজেই ক্লান্ত হয়, তখন চুপ করে থাকে, আবার আরেকটা পরবর্তী আইটেমের জন্য অপেক্ষা করে, এইগুলি চলছিল আমাদের। বাট রিয়েলিটি হল, আপনি পৃথিবীতে এই বর্তমানে একা একা বাস করতে পারবেন না, আপনাকে প্রতিবেশীদের নিয়েই বাস করতে হবে। সার্ক কান্ট্রির লোকগুলো আসছে, দেখেন খালেদা জিয়া কি কোনো রাষ্ট্রীয় কোনো পদে আছে? নাই। খালেদা জিয়ার যে দল, সেই দল কি এই মুহূর্তে ক্ষমতায় আছে? না, তাও নাই। তাহলে খালেদা জিয়া কে? খালেদা জিয়া আমি ওভাবে দেখি, উনি 3বারের প্রধানমন্ত্রী, তাও একবার বিতর্কিত অল্প সময়ের জন্য বিতর্কিত নির্বাচন, সব মিলে 3বারের প্রধানমন্ত্রী। ওই 3বারও দেশের যে একদম স্বর্ণ যুগ ছিল সেটাও বলা যাবে না। অন্য অন্য দেশ যেভাবে হয় এভাবে ছিল একটা দেশ। তো 3বারের প্রধানমন্ত্রী উনি, আর তো কিছুটা। আর তারপরে আমি যদি আইন আদালতকে মানি, উনি সাজাপ্রাপ্ত আসামি, ওনার সাজাও কিন্তু চলছিল। দেখেন একজন সাজাপ্রাপ্ত আসামি, তো এতিমের টাকা বেড়েছেন, এই ধরনের কথা বারবার বারবার করে বলা হচ্ছিল। তো এরকম একটা লোকের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশগুলি থেকে কে আসেন? ভুটানের পররাষ্ট্রমন্ত্রী আসছে, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আসছে, নেপালের পররাষ্ট্র উপদেষ্টা যিনি পররাষ্ট্রমন্ত্রী দায়িত্বরত সে আসছে, মালদ্বীপ থেকে প্রেসিডেন্টের বিশেষ দূত আসছে যিনি সেখানকার উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রী, পাকিস্তানের স্পিকার আসছে, এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু এই সময় সারা দুনিয়াতে অন্যতম ব্যস্ত একজন মানুষ এবং খুবই পাওয়ারফুল লোক। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা দেখা করার বহুবার চেষ্টা করে দেখা করতে পারছি কিনা আপনাদের জানিনি কি অবস্থা তাদের। এই হলো অবস্থা। সেই পররাষ্ট্রমন্ত্রী বিশেষ তাদের সামরিক বাহিনীর বিশেষ বিমান নিয়ে দেশে আসছে, এসে তারেক রহমানের সঙ্গে দেখা করে আবার চলেও গেছেন। উনি আসছেন এখানে দেখা করার জন্য। তার মানে হলো যে এই দেশগুলি আসলে একভাবে ভাবছে, খালেদা জিয়া একটা উপলক্ষ মাত্র, কিন্তু মূল চিন্তাটা হলো তারা ভাবছেন যে আগামীতে হয়তো এরাই ক্ষমতায় যাচ্ছে, এবং এখন থেকেই তারা সেই সম্পর্কটা করার চেষ্টা করছেন। বাংলাদেশে কি রাষ্ট্রীয় সফরে জয়শঙ্কর এর মধ্যে এসে বাংলাদেশের সঙ্গে আমাদের মানে কূটনৈতিক সম্পর্কের অনেক উন্নতি হয়েছে, এরকম ঘটনা আছে? নাই। তার মানে উনি আসা মানে তারা এই বার্তাটা আরো একবার দিয়ে দিল যে আমরা অপেক্ষা করছি একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টের জন্য, একটা ইলেক্টেড গভর্নমেন্টের জন্য। এটা একদিক দিয়ে কিন্তু ডক্টর ইউনূসের জন্য এক ধরনের অপমানও বটে, একটা অপমানও বটে। আমি সেটাই ভাবছি, দেখেন পররাষ্ট্র উপদেষ্টার সাথেও দেখা করেননি, প্রধান উপদেষ্টার সাথেও দেখা করেননি, কিন্তু আইন উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই দুইজনের সাথে কিন্তু আবার আহ দেখা করেছেন বা আলোচনা করেছেন, কিন্তু এটাও নিশ্চয়ই দেখলেন। এতেও কিন্তু একটা বার্তা বোঝা যায়। এটাও বার্তা, এবং এই জন্য তো আপনি দেখবেন ওই ইলিয়াস পিনাকি তারা কিন্তু আবার নিরাপত্তা উপদেষ্টার উপর মহাক্ষেপা, যে সে কেন গিয়ে ইন্ডিয়ায় যায় অজিত দোভালের সঙ্গে দেখা করলো। এটা নিশ্চয়ই দেখবেন তাদের এত পেয়ারের লোক, তার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছে এই কারণে। কিন্তু যারা ক্ষমতায় বসে তারা তো বাস্তবতাটা বুঝে, তাদের তো দেশটা চালাইতে হয় রে ভাই। এই যে ওরা যেরকম চায় এখনই ভেঙে ফেলাবো, মেরে ফেলাবো, সবাইকে মুখে ফেলাবো, ভাই এটা ইজি না, এত এত সহজ না, এটা উচিত না। এই যে এইগুলিতে আমি মনে করি যে আগামীতে আহ এটা একটা বার্তা বটে আমাদের জন্য, যে আমরা দেশে তারা কি মনে করে আমাদের দেশ সম্পর্কে, আমাদের নির্বাচন সম্পর্কে, আমাদের পলিটিক্যাল পার্টিগুলি সম্পর্কে।
তো আপনার কাছে কি মনে হচ্ছে যে মানে জামাতের দিল্লি না ঢাকা তাদের কর্মীরা স্লোগান দেয়, কিন্তু ভারতের দুইজন কূটনীতিকের সাথে দেখা হলো, কথা হলো, এটা জামাত প্রকাশ করলো না, রয়টার্স এর মাধ্যমে প্রকাশ হলো, এতে কি জামাতের একটা মানে স্ববিরোধিতা প্রকাশ পাইলো কিনা? না, স্ববিরোধিতা না, এটাও তো আবার রয়টার যেটা প্রকাশ করছে সেখানেও তো জামাতের আমির সাহেবই প্রকাশ করছেন, তো রয়টারের নিজস্ব কোনো উদ্ঘাটন না, জামাতের আমিরই বলেছেন যে আমার সঙ্গে তাদের দেখা হয়েছিল, তারা বলেছিল এটা নিয়ে প্রকাশ না করি আমরা। তবে আমার কথা হলো কি, জামাতের আমির সাহেব বললেও জামাতের আমির সাহেব তখন এই জিনিসটাকে গোপন রাখাটা ঠিক হয়নি, ওনাদের উচিত ছিল তখনই প্রকাশ করে দেওয়া যে ভাই আপনারা বললে কি হবে, আমার তো একটা পলিটিক্স আছে, আমরা এটা করব। সেটার মাধ্যমে একভাবে হয়তো উনি সৌজন্যতা প্রকাশ করেছেন, কারণ ওনারা প্রকাশ করতে চান নাই, এটা একদিক দিয়ে হয়তো ঠিক আছে, আবার আরেক দিক দিয়ে আবার ঠিক নাই। ঠিক নাই কেন? উনি তো আমার দেশের প্রতিনিধিত্ব করেন, এই দেশের মানুষের যে আস্থাটা ওনাকে ঘিরে আছে, সেই আস্থার জায়গায় তো উনি আঘাত করেছেন। বাংলাদেশের মানুষ তো চায় নাই, বাংলাদেশের মানুষ আজকে উনি জিজ্ঞাসা করুন যে আমি একটা ইন্ডিয়ান লোকের সঙ্গে কথা বলবো, কিন্তু এটা আমি প্রকাশ করবো না, আমি কি করবো? দেখেন তো মানুষ কি বলে। তো এইটাই, জিএম কাদের তো কথাই বলছিল। হ্যাঁ, এবং তখন তো জিএম কাদেরের সমালোচনা মুখে পড়তে হয়েছে। আর যদি জিএম কাদেরের সমালোচনাটা সঠিক হয়ে থাকে, তাহলে জামাতের আমিরের বিষয়ের সমালোচনাটা সঠিক, এটা কিন্তু আপনি একদম মানে বাতিল করে দিতে পারবেন না, এটাই আর কি। রাইট। তো এই জয়শঙ্করের আসার মধ্য দিয়ে কি আওয়ামী লীগের একটা বার্তা পেয়ে গেল যে দিল্লিতে যে আশ্রয় নিয়ে আছে সেই দিল্লির শাসনের একজন কর্মকর্তা বাংলাদেশে আসলো, তার মানে দিল্লি তার কূটনীতি নীতিটা পরিবর্তন করলো যে না, আমি আর আওয়ামী লীগ কেন্দ্রিক না, আমি বাংলাদেশ কেন্দ্রিক হব এবং জামাতের সাথে যেমন সম্পর্ক রাখবো তেমনি বিএনপির সাথেও সম্পর্ক রাখবো। অর্থাৎ দিল্লিও কিন্তু তার ভুলটা মূল্যায়ন করলো। মানে আওয়ামী লীগ কি এখানে ধরা খেলো কিনা, কারণ আওয়ামী লীগের কিন্তু অবস্থানের কোনো পরিবর্তন বা মূল্যায়ন নেই। আপনি এই ক্ষেত্রে কি বলবেন? না, এটা আপনি ঠিকই বলেছেন, কারণ এটা সত্য, বুঝছেন, যে আওয়ামী লীগকে, আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ভারত আশ্রয় দিয়েছে, কোন সন্ধ্যা তারা গিয়েছে, আশ্রয় দিয়েছে, হয়তো আশ্রয় আরো কিছুদিন রাখবেও বটে, এটাও ঠিক আছে। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে আওয়ামী লীগ যে আমাদের এখানে তাদের জনগণের কাছে তাদের সমর্থন হারিয়েছে, এটা কিন্তু আওয়ামী লীগের কারণে, আওয়ামী লীগের নেতৃত্বের কারণে, আওয়ামী লীগের যে নেতৃত্ব আছে তাদের ভুলের কারণে তারা এখানে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা যত কিছুই বলুক, ষড়যন্ত্রের কথা বলতে পারে, অমুকের কথা বলতে পারে, অনেক কিছু বলে, এগুলো হলো কি আত্মতৃপ্তি, আর কিছু না। বাট আমরা দেশের মানুষ জানি আওয়ামী লীগ এদেশ থেকে বিতাড়িত হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বের কারণে, এবং সেই নেতৃত্বকে নিয়ে যদি আওয়ামী লীগ আবার ফিরে আসতে চায়, আমার মনে হয় না সেখানে ভারতের ভূমিকা খুব ইতিবাচক থাকবে, এটা আমার মনে হয় না। অনেকে কিন্তু ভাবে, অনেকে এরকম ভাবনা চিন্তা করে যে আওয়ামী লীগকে আবার এনে বিএনপি ইন্ডিয়া এনে বাংলাদেশে বসাই দিবে রাষ্ট্র ক্ষমতায়। ওই চিন্তা যারা করেন তাদেরকে বলবো ভাই, ওই চিন্তা করতে করতে সারা জীবন কেটে যাবে, ইহকাল চলে যাবে, কাজ হবে না। কারণ ভারত তো পলিটিক্স করে, ভারত তো তাদের বাপমা না, ভারত তো তাদের জন্য এই দেশের মানুষের কাছে বিরাট ভাজন হবে না। হয়েছে তো, একটা মতো হয়েছে, হয়ে তারা দেখেছে লাভ কি হয়, লাভ তো কিছু হয় না। কাজে কোন অন্য কোন একটা দেশ আরেকটা দেশের সরকারকে টিকিয়ে রাখতে পারে না রে ভাই, এটা হয় না। যদি জনগণকে আপনি পক্ষে, তারা হেল্প করতে পারে, কিন্তু এনে বসিয়ে দেওয়া যায় না। এটা আমাদের এই ভূখণ্ডে আমাদের দেশের মানুষ মেনে নেবে না ভাই। আমাদের দেশের মানুষের চরিত্র, আমাদের দেশের মানুষের টাইপটা অন্যরকম। তারা কিন্তু ওই ধরনের মোসাহেব লোককে মেনে নিতে চায় না, খেয়ে থাকবে কিন্তু আত্মসম্মান নিয়ে থাকবে, এটা হলো স্বাভাবিক ঘটনা। কাজে এখানে আমার মনে হয় না, ওনাদের বোঝা উচিত আওয়ামী লীগকে যদি দাঁড়াতে হয় আওয়ামী লীগকে বুঝতে হবে, তাদের নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে। ওই পুরনো পরীক্ষিত ব্যর্থ নেতৃত্ব দিয়ে আবার নতুন করে আওয়ামী লীগকে যদি দাঁড় করাতে চান, তাতে কেবল সময় ক্ষেপণই হবে, কাজের কাজ কিছু হবে বলে আমি মনে করি না। তো আমি আর একদম শেষের দিকে ছোট দুইটা করবো যে তাইলে কি আমরা একটা রাজনীতির অধ্যায় শেষ হলো, নতুন বছর শুরু হলো, আমরা কি আবার সেই এখন দৃশ্যমান যে নির্বাচনের মাঠে লড়াই করবে বিএনপি আর অন্যদিকে জামাত থাকবে, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা আমরা কেমন দেখবো মনে হয়? এই সম্পর্কটা আসলে ভালো থাকবে না, এবং এটা আমি বলি আপনাকে, মূল যে সংকটটা হবে, সংকটটা আগামীতে নির্বাচন হবে আর 1.5 মাস পর, 1.5 মাস তো না, 1 মাস 12 দিন পর, তারপর আমরা একটা নতুন সরকার হতে পেতে যাবো। কিন্তু আমার কাছে এখনো মনে হয় নির্বাচনটা ভালো হচ্ছে না, যেভাবে নির্বাচন করছেন ডক্টর ইউনূস একটা ঝামেলা রেখেই যাচ্ছেন। এখন তো ডক্টর ইউনূস বুঝতে পেরেছেন যে তিনি যাদের পরামর্শে, যাদের কারণে মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন অথবা স্থগিত করেছেন, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখছেন, সেই লোকগুলির জনগণের মধ্যে অবস্থান ভালো না। কই এখন এনসিপি কোথায়? 30টা আসন নিয়ে বসে আছে, এইটা এনসিপির দোষ।
এদের চাপে তো এটা করছি। আর জামাত আমার বোঝা যাচ্ছে জামাতের চাপে করছে। জামাত কোথায় দেখেন আগামী ভোট কটা পায়। জামাতের ভোট মাঝখানে অনেক বেশি মনে হয়েছিল, কিন্তু আমি কিন্তু ওদেরকে নিয়ে খুব একটা আশাবাদী না। আশাবাদী না মানে ওরা যতটুকু অগ্রসর হয়েছিল দুইটা ঝড়ে, এই যে তারেক ঝড় আর খালেদা জিয়া ঝড়, এই দুই ঝড়ে উড়ে গেছে অনেক কিছু, কিন্তু অনেক বড় বড় ফুটা উড়ে গেছে, বুঝছেন না? এই যে আগামী যে নির্বাচন যেটা হবে, সেই নির্বাচনটা আওয়ামী লীগ না থাকায় ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। বিএনপি এত ভালো একটা ইলেকশন করবে, জিতবে, কিন্তু তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কতটুকু পাবে, এটা নিয়ে বিএনপিকে নতুন করে চিন্তা করতে হবে। একদম শেষ প্রশ্নটা আপনার এই প্রশ্নের সূত্র ধরেই, তরুণদের একটা উত্থান আশা করা ছিল, কিন্তু তরুণদের দুই দল, একটা অংশ বিএনপিতে আর একটা অংশ জামাতের সাথে নির্বাচন করার মধ্য দিয়ে আসলে তরুণদের উত্থানের, তারা যদি সারা দেশে তাদের প্রার্থী দিত তাহলে বোঝা যেত মানুষ তাদেরকে কেমন ভোট দিত বা যাচাই করতে পারতো। এখন তো যাচাই করারও সুযোগ থাকছে না। তাহলে কি তরুণ নেতৃত্ব, তরুণ দল তারা কি ব্যর্থ হলো? দেখেন, এই তরুণগুলি আসলে করাপ্টেড জ্ঞান। এই তরুণগুলি সব তরুণ ছিল না, এই হলো মূল সমস্যাটা। তারা প্রথম সুযোগ পেয়ে টাকা কামানোর জন্য ঝাঁপিয়ে পড়ছে, এবং যার ফল তারা এখন ভোগ করতে। যারা একটু সৎ ছিল তারা বেরিয়ে গেছে। আমি তো একটা কুপরামর্শ দেবো বিএনপিকে। কুপরামর্শ দেবো এই কারণে, এই তরুণদের যারা বেরিয়ে গেছে, যারা নমিনেশনে আছে, তাদেরকে বিএনপি উচিত এখন নমিনেশন দেওয়া, ধানের শীট দেওয়া। দেখবে যে তাহলে কি হইতো। আর যেগুলি বিএনপি এই জামাতের সঙ্গে আছে, দেখেন না কয়জন পাশ করে। আমার তো মনে হয় না দুজন জনের বেশি পাশ করবে, দুইজনে পাশ করে একটা সন্দেহ আছে আমার। না, তাদের তো মূলত জামাতের ভোটের উপর নির্ভর করতে হচ্ছে, তো তাদের আসলে সমর্থন পাবে না, ওই ভোট নিয়ে পাশ করতে পারবে না। তাহলে সংস্কারের ছিল যে প্রতীক নিয়ে দাঁড়াবে, 300 আসনে ভোট দেবে, সংস্কার করেন না ভাই, বহুত সংস্কার করছেন আর সংস্কার করেন না। আচ্ছা বলেন তো দেখি, একটা কথা বলে শেষ করি, এটি শেষ কথা। এই যে সংস্কার করবেন,